একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় বরাবরের ন্যায় আছি আমি মোহাম্মদ এনামুল হক, প্রভাষক সমাজবিজ্ঞান, কাজী জহুরুল হক কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসের গত ক্লাসগুলোতে অষ্টম অধ্যায়, প্রথম পত্রের অষ্টম অধ্যায় সামাজিক স্তর বিন্যাস ও অসমতার দুইটি কনসেপ্ট সম্পর্কেই জেনেছি। একটি হচ্ছে সামাজিক স্তর বিন্যাস, আর একটি হচ্ছে কি সামাজিক অসমতা। এই দুটি প্রত্যয় সম্পর্কে জানার পর পরবর্তী যে অংশ আছে সেই অংশটি হচ্ছে কি জেন্ডার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেন্ডার আলোচনা করার পূর্বেই আমাদের ধারাবাহিক যে অংশ সেটি হচ্ছে শিক্ষণফল। আমরা দেখে নিই যে শিক্ষণফলের যে অংশ প্রথমে যেটি আছে, জেন্ডার সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করতে পারবে। 2, জেন্ডার সম্পর্কিত বিভিন্ন মতবাদ চিন্তা চেতনা ব্যাখ্যা করতে পারবে। 3, জেন্ডারের ফলে সৃষ্ট সামাজিক যে বৈষম্য সম্পর্কে তুমি জানতে পারবে। তাহলে আমরা জেন্ডার সম্পর্কে আমাদের পাঠ্যক্রমের যে অংশ সেটি আমরা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা প্রত্যয় হচ্ছে কি জেন্ডার। আসলে জেন্ডার কি, জেন্ডার কিভাবে সৃষ্টি হলো, এগুলো আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। তো জেন্ডার এর ইংরেজি শব্দ কি? জেন্ডার ঠিক এই জেন্ডার ইংরেজি শব্দ হচ্ছে GENDER। এই জেন্ডার শব্দটি মূলত এটার বাংলা আবিধানিক কোনো অর্থ না হয়, ইংরেজি অর্থটা এখানে কি জেন্ডার লেখা হয়। এখন দেখি জেন্ডার কি। জেন্ডার হলো নারী পুরুষ ভেদে যে পার্থক্য, সেটি মূলত কি জেন্ডার। স্বাভাবিক দৃষ্টিতে আমরা জেন্ডার বলতে লিঙ্গগত যে পার্থক্য সেটা বুঝে থাকি, একজন নারী একজন পুরুষ, এটাকে মূলত আমরা প্রথমত বা আপাতত দৃষ্টিতে বুঝে থাকি যে এটি হচ্ছে মূলত কি জেন্ডার। এই জেন্ডার শব্দটি ল্যাটিন শব্দ জেনাস, ল্যাটিন শব্দ জেনাস থেকে এসেছে, যার অর্থ ধরন বা প্রকরণ। যার অর্থ কি ধরন বা প্রকরণ। সর্বপ্রথম অ্যান অকলে 1970 সালে সর্বপ্রথম অ্যান অকলে নামে একজন ফরাসি দার্শনিক এই জেন্ডার শব্দটির পরিচিতি ঘটান। জেন্ডার বলতে আমরা কি বুঝি, এটি যদি বলতে চাই সামাজিক দৃষ্টিকোণ থেকে, তাহলে সমাজ কর্তৃক নির্ধারিত নারী পুরুষের যে বৈশিষ্ট্য তাকেই মূলত বলা হয় কি জেন্ডার। এখন জেন্ডার এই সংজ্ঞাটি দেখার ক্ষেত্রে একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী W.P. স্কট তিনি বলছেন, জেন্ডার হলো সমাজস্থ যে নারী পুরুষ আছে তাদের যে পার্থক্যের অনুভূতি বা সামাজিক সংগঠন, তাদের যে সামাজিক সম্পর্ক, সেই সম্পর্কের উপাদান হচ্ছে মূলত কি জেন্ডার। তবে আমাদের সমাজে জেন্ডার একজন, এই যে নারী পুরুষের যে পার্থক্য, এই পার্থক্য লিঙ্গভেদে একে মূলত আমরা জেন্ডার বলে থাকছি। সমাজ বিভিন্নভাবে নারী কীরূপ পোশাক পরিধান করবে, কীরূপ আচার আচরণ প্রদর্শন করবে, কীরূপ চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাবে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী পুরুষের যে সমাজ বিনির্মিত যে সম্পর্ক, সমাজ বিনির্মিত যে বৈশিষ্ট্য, সমাজ বিনির্মিত যে সামাজিক সম্পর্ক, তাকেই মূলত সমাজবিজ্ঞানের ভাষায় জেন্ডার হিসেবে আখ্যায়িত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জেন্ডার সম্পর্কে আমরা অবগত হলাম। জেন্ডার হলো এমন একটি উপাদান বা জেন্ডার হলো এমন একটি বিষয় যেখানে সমাজ কর্তৃক নারী পুরুষের মধ্যে যে বৈশিষ্ট্য নির্ধারিত হয় তাকে মূলত বলা হচ্ছে কি জেন্ডার। এখন আমরা দেখি জেন্ডার সম্পর্কিত বিভিন্ন মতবাদ। প্রথমেই আমি বলবো যে মতবাদ কি।
মতবাদ হচ্ছে এমন কিছু কথা, এমন কিছু ভাষার সমষ্টি যেখানে কোনো কিছু বিষয় সম্পর্কে একটা তত্ত্বগত একটা মানে বৈশিষ্ট্যের এই বহিঃপ্রকাশ ঘটে। যেমন জেন্ডার সম্পর্কিত মতবাদের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু মতবাদ আলোচনা করব। এখানে আমরা যদি বলি উদারপন্থী মতবাদ, তারপরে যদি বলি চরমপন্থী মতবাদ, এরপরে যদি আমরা বলি কৃষ্ণ নারীবাদ, এখানে যদি আমরা বলি পরিবেশ নারীবাদ। অর্থাৎ এই যে জেন্ডার সম্পর্কিত যে মতবাদ, এখানে কতিপয় মনীষী, এখানে কতিপয় দার্শনিক, এখানে কতিপয় দার্শনিক, এখানেও কতিপয় চিন্তাবিদ বা মনীষী। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মতবাদ হচ্ছে এক একটা কতিপয় কিছু মানুষের একটা বিষয় সম্পর্কে বিবৃতি প্রদান, যেখানে তত্ত্বগত কোনো বিষয় থাকে, সেখানে বস্তুগত কোনো বিষয় থাকে, সেখানে বিজ্ঞান ভিত্তিক কোনো আলাপ আলোচনা থাকে, তাকেই মূলত বলা হচ্ছে মতবাদ। তো এই জেন্ডার সম্পর্কে এই বিভিন্ন মনীষীদের যে চিন্তা চেতনা বা জেন্ডার সম্পর্কে যে ধারণা, সেই ধারণাকে কি মূলত বলা হচ্ছে কি মতবাদ। আমরা প্রথমে যেটা বলবো যে উদার নৈতিক মতবাদ, উদারপন্থী মতবাদ। এই মতবাদের অন্যতম প্রবক্তা হচ্ছে জে.এস. মিল। তিনি তার সাথে সাথে জ্যাক রুসো, বেনথাম, জন লক, এরা মূলত উদারপন্থী মতবাদটিকে সমর্থন দিয়েছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদেরকে বিভিন্নভাবে পশ্চাৎপদ করে রাখা হয়। এই বিভিন্নভাবে পশ্চাৎপদ করে যেন না রাখা হয়, বা পুরুষতান্ত্রিক যে সংকীর্ণতা, মানসিকতার যে সংকীর্ণতা, সেখান থেকে বের হয়ে এসে নারীদেরকে মূলত নারীর ক্ষমতায়নের বৃদ্ধির পাশাপাশি নারীর যে মননশীলতার বিকাশ, নারীর যে ক্ষমতায়নের বিকাশ, সেই কথাগুলোই মূলত কি উদারপন্থী মতবাদে বলা হয়ে থাকে। অর্থাৎ জেন্ডার সম্পর্কিত উদারপন্থী নারীবাদের যে মতবাদ, সেখানে নারীর সংকীর্ণতার অংশটাকে দূর করে নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করে, নারীর ভোটাধিকারের ক্ষমতা প্রয়োগ করে, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করে মূলত কি করা হয়, এই মতবাদে নারীর বা জেন্ডার সম্পর্কিত মতবাদ প্রদান করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি আমরা বলি কৃষ্ণ নারীবাদ, অর্থাৎ কৃষ্ণাঙ্গ নারীবাদ বা কৃষ্ণ নারীবাদ যদি বলি, যে জানি যে পৃথিবীতে যে মানুষের যে শ্রেণীবিভাগ আছে, দৈহিক আকার, আকৃতি, বৈশিষ্ট্য ইত্যাদির ভিত্তিতে, তার মধ্যে একটি হচ্ছে কৃষ্ণাঙ্গ। এই কৃষ্ণাঙ্গরা মূলত বিভিন্ন সময় বিভিন্নভাবে অন্যান্যদের অধীনস্থ থেকেছে। অন্যান্যদের যে তাদের পূর্বপুরুষদের ইতিহাস যদি দেখা যায়, তাহলে দেখা যায় যে তারা দাসত্বের জীবনযাপন করেছে। এই জায়গাগুলোর থেকে বের হয়ে নারীদের আসল ক্ষমতা বা নারীদের যে প্রাপ্য যে অংশটুকু, সেই অংশটুকু প্রদান করাই মূলত কি নারীবাদের মূল কথা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে চরমপন্থী নারীবাদ। এই চরমপন্থী নারীবাদীদের মূলত উদ্ভব ঘটে 60-এর দশকে উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোতে। সেখানে উত্তর আমেরিকার যে দেশগুলো আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, মেক্সিকো সিটি, কানাডা, হাইতি, বার্বাডোস, ত্রিনিডাড অ্যান্ড টোবাগো, এই যে দেশগুলো আছে, এই দেশগুলোতে সর্বপ্রথম চরমপন্থী নারীবাদের বহিঃপ্রকাশ ঘটে। এই চরমপন্থী নারীবাদের যে প্রবক্তা, তাকে মূলত বলা হচ্ছে যে সোমালিথ ফায়ারস্টোন। তিনি এই মতবাদের প্রবক্তা, এবং এখানে নারীদেরকে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিভিন্নভাবে শোষণ করা হচ্ছে। এই শোষণের প্রক্রিয়াটা কি? তার শোষণের প্রক্রিয়াটা হচ্ছে নারীর যে লিঙ্গগত বৈশিষ্ট্য, বিশেষ করে তার প্রজনন ক্ষমতা, তার বিশেষ করে হচ্ছে তার বাধ্যতামূলক মাতৃত্ব গ্রহণ, এই যে বিষয়গুলো আছে, এগুলোর প্রেক্ষাপটে নারীকে বিভিন্নভাবে পুরুষরা কী করে থাকে, শোষণ করে থাকে। এই শোষণ যেন করতে না পারে, এই শোষণের জায়গা থেকে নারীদের বের করে এনে চরমপন্থী মতবাদীদের যে বিশ্বাস, সেখানে জেন্ডারের যে বৈষম্য, সেখানে কিন্তু এখানে নারীদেরকে একটা জায়গা দেওয়া হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
বন্ধুরা, এরপরে আমরা দেখব কি পরিবেশ নারীবাদ বা ইকো ফেমিনিজম। এই শব্দটি বা পরিবেশ নারীবাদ এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক ফ্রাঁসোয়া দা এবন। তিনি সর্বপ্রথম 1974 সালে এই পরিবেশ নারীবাদ বা ইকো ফেমিনিজম শব্দটি ব্যবহার করেন। এই পরিবেশ নারীবাদীদের মতে মূলত এখানে প্রকৃতির সাথে নারীকে তুলনা করা হয়, অর্থাৎ এখানে পরিবেশের সাথে যে প্রকৃতির সাথে যে নারীকে তুলনা করা হচ্ছে, এই অবস্থাটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। এই ফ্রাঁসোয়া এবং সর্বপ্রথম 1974 সালে এই শব্দটি প্রবর্তন করলেও ভারতীয় দুইজন প্রখ্যাত দার্শনিক শিবা এবং বন্দনা এরা মূলত কি করে, এই পরিবেশ নারীবাদ সম্পর্কে অবতারণা করে বা এই মতবাদটির প্রবক্তা হিসেবেও তাদেরকে চিহ্নিত করা যায়। তাদের মতামত অনুযায়ী যে প্রকৃতির সাথে নারীকে সমতুল্য করে দেখা হচ্ছে, অর্থাৎ প্রকৃতির বিভিন্ন বিষয়গুলোকে ধ্বংস করে মানুষ বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টি করছে। এতে কি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। তদ্রূপ নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে নারীদের জীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে। এখানে প্রকৃতি এবং নারীকে একই ফ্রেমে বেঁধে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ প্রকৃতিকে ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে যখন প্রকৃতির ক্ষতি হচ্ছে এবং মানুষের বিপর্যয় সৃষ্টি হচ্ছে, ঠিক তেমনই নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে বিভিন্নভাবে শোষণ করে মূলত কি নারী জাতির বা নারী সমাজের একটা কি করা হচ্ছে, ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পরিবেশ নারীবাদ, চরমপন্থী নারীবাদ, উদারপন্থী মতবাদ এবং কৃষ্ণ নারীবাদ, এই যে মতবাদগুলো আছে, এই মতবাদগুলো সারা বিশ্বব্যাপী নারীদেরকে জেন্ডারের প্রেক্ষাপটে যেন দাবিয়ে না রাখা যায়, তাদেরকে পশ্চাৎপদ যেন না করা হয়, সেই জন্য মূলত কি হয়, এরা বিভিন্ন ধরনের মতবাদ প্রদান করেছে। এছাড়াও আরও বেশ কিছু মতবাদ আছে, সেখানে মূলত আছে মার্ক্সীয় নারী মতবাদ, নারীবাদ, তারপরে নৈরাজ্যমূলক নারীবাদ এক্সেট্রা ইত্যাদি আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশ থেকে মূলত বিভিন্ন ধরনের জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে। আমি অনেকগুলো প্রশ্ন বলেছি, আমি আবার রিপিট করতেছি যে জেন্ডার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে, অ্যান অকলে, সেটা তো বলেছে 1970 সালে। তারপরে হচ্ছে জেন্ডার কোন শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ জেনাস থেকে এসেছে, যার অর্থ কি ধরন বা প্রকরণ। পরিবেশ নারীবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে, কৃষ্ণ নারীবাদ কোথায় সংগঠিত হয়, তারপরে উদারপন্থী নারীবাদের প্রবক্তাকে, তারপর চরমপন্থী নারীবাদের প্রবক্তাকে। এই প্রশ্নগুলো কিন্তু করছে, এই অংশগুলোর থেকে কি বিভিন্ন ধরনের জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা জেন্ডার সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদ সম্পর্কে অবগত হলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখি যে জেন্ডারের ফলে সৃষ্ট সামাজিক সমস্যা। জেন্ডারের ফলে সৃষ্ট সামাজিক যে সমস্যাগুলো আছে, আমরা যদি এখানে একটু ধারাবাহিকভাবে দেখি যে আসলে জেন্ডার আমাদের সমাজে কিভাবে নারী জাতির উপর, বিশেষ করে যে নারী পুরুষের যে সামাজিক সম্পর্ক নির্ধারণ করছে, এটা কি কি ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে। তাহলে প্রথমত যদি দেখি আমি জন্মগত বৈষম্য। এই জন্মগত বৈষম্য বলতে মূলত এখানে নারী পুরুষের যে জন্ম, এই নারী পুরুষের জন্মে আর যদি আরেকটি লিঙ্গ হয়, তৃতীয় লিঙ্গ, তাহলে তো তার কথাই নেই, তাহলে তাকে কিভাবে ভৎসনা করা হবে। দেখো, জন্মগত বৈষম্য অর্থাৎ পৃথিবীতে যখন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটি পুত্র সন্তান পরিবারে জন্মগ্রহণ করছে, তখন কিন্তু তার জন্য বেশ আনন্দ আয়োজন, তার জন্য সকলেই খুশি। কিন্তু যখনই একটি কন্যা সন্তান পৃথিবীতে বা পরিবারে আগমন করছে, তখন কিন্তু তার জন্য সেইভাবে কিন্তু তাকে সাদরে বরণ করে নেওয়া হয় না। এই জন্য জন্মগতভাবেই বৈষম্য, এই জেন্ডারের ফলে সৃষ্টি হয় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। আর এই পুত্র সন্তান এবং কন্যা সন্তানের বাইরেও আরেকটি লিঙ্গ আছে, সেটি হচ্ছে তৃতীয় লিঙ্গ। সাধারণত যাদেরকে হিজড়া বলা হয়ে থাকে, এটি আমাদের সমাজে এরা অত্যন্ত নিগৃহীত
এরা অত্যন্ত অধিকার বঞ্চিত, এদের কথা হলে তো আর বালাই নেই। তাহলে আমরা জেন্ডারের ভিত্তিতে দেখতে পাচ্ছি যে জন্মগত বৈষম্য এখানে কিন্তু কি লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যদি আমরা বলি যে খাবার পরিবেশনার ক্ষেত্রে বৈষম্য, একই সাথে খেতে বসবে। আমি গত ক্লাসে বলেছি তোমরা মিনা কার্টুন দেখে এই জেন্ডারের যে পার্থক্য এটা খুব সহজেই অনুমেয় করতে পারবে, অনুধাবন করতে পারবে। সেখানে মিনা এবং রাজুর মধ্যে যে সুযোগ সুবিধা খাবার খাওয়ার ক্ষেত্রে, মোটা আমটি কে খাবে, পাকা আমটি কে খাবে, রাজু খাবে, কিন্তু আর মেয়েদের গাছে উঠতে হয় না, মেয়েদের আম পাড়া নিষেধ, মেয়েদের এখানে যাওয়া নিষেধ, এই যে বিভিন্ন ধরনের অসুবিধা এখানে কিন্তু কি দেখা যাচ্ছে। তাহলে যে খাবার পরিবেশনার ক্ষেত্রেও মূলত কি ছেলে মেয়েদের মধ্যে বা এই জেন্ডারের ভিত্তিতে বৈশিষ্ট্য নির্ণয় করা হয়। উত্তরাধিকার নীতির ক্ষেত্রে, উত্তরাধিকার ব্রিটিশ সাময়িকের মতে বাংলাদেশের নারীরা মূলত উত্তরাধিকার সম্পত্তি ভোগের ক্ষেত্রে বেশ জেন্ডারের বা এই বৈষম্যের শিকার হন। অর্থাৎ বাংলাদেশের যে সম্পত্তির উত্তরাধিকার নীতি এটি কিন্তু ধর্মীয়ভাবে স্বীকৃত। এখানে কি হয়, উত্তরাধিকার নীতির ক্ষেত্রে যে ধর্মীয় নীতি অনুসরণ করা হচ্ছে এর ফলে মেয়েরা কিন্তু সম অধিকার পাচ্ছে না। এর ফলে দেখা যাচ্ছে যে মেয়েরা সম অধিকার তো পাচ্ছেই না, আবার অনেক সময় কি আছে, খুব ভালো বোন সাজার জন্য ভাইয়ের কাছে মূলত নিজের সম্পত্তিটা কি করে হস্তান্তর করে আসে। অনেক সময় ছেলেমেয়েরাও বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে মূলত পিতামাতার কাছ থেকে সম্পত্তিটা কি করছে নিয়ে নিচ্ছে। তাহলে এই যে জেন্ডারের বৈষম্য, তাহলে একজন পরিবারে কন্যা সন্তান যে সম্পত্তি পায় পুত্র সন্তান কিন্তু তার বেশি পায়। এই যে প্রেক্ষাপট এটা হচ্ছে উত্তরাধিকার নীতির ক্ষেত্রে। এরপরে যদি আমি বলি যে শিক্ষাক্ষেত্রে বৈষম্য, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বৈষম্যের মধ্যে দেখা যায় যে ছেলেরা বেশ ভালো ভালো উচ্চশিক্ষা গ্রহণ করবে, ছেলেরা বিভিন্ন জায়গায় লেখাপড়া করবে, ছেলেরা পাবলিক ইউনিভার্সিটি লেখাপড়া করবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেই শিক্ষার হারটা কি কম, তাদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়। কারিগরি শিক্ষার কথা যদি চিন্তা করি, বাংলাদেশে যে কারিগরি শিক্ষাগুলো আছে সেগুলোতে মেয়েদের জন্য কঠিন যে কারিগরি শিক্ষা, মেকানিক্যাল যে শিক্ষাগুলো সেগুলো কিন্তু তার মেয়েদেরকে দেওয়া হচ্ছে না, সেখানে কিন্তু ছেলেরা অংশগ্রহণ করছে। এই যে সামাজিক বা শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য এটিও কিন্তু জেন্ডারের আরেকটি অন্যতম ফল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জন্মগত বৈষম্য দেখলাম, খাবার পরিবেশন দেখলাম, উত্তরাধিকার নীতি দেখলাম, শিক্ষাক্ষেত্রে বৈশিষ্ট্য দেখলাম, আচরণ প্রদর্শনের ক্ষেত্রে সমাজে একজন নারী পুরুষ তার অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করবে, কিন্তু নারী কিরূপ আচরণ প্রদর্শন করবে এটি কিন্তু বিধিবিধান দ্বারা নির্দেশিত। তুমি উচ্চস্বরে কথা বলতে পারবে না, তুমি এই ধরনের কাজগুলো করতে পারবে না, তুমি এই ধরনের পোশাক পরিচ্ছদ পরতে পারবে না, এরকম অনেক নীতি, অনেক নৈতিকতা আমাদের কিন্তু মেয়েদের উপর বর্তিয়ে থাকে। এরপরে যদি আমি বলি চলাফেরার ক্ষেত্রে বৈষম্য, একটি ছেলে সন্তান পরিবারে রাত 10টা পর্যন্ত বাইরে থাকলেও মেয়েরা কিন্তু রাত 10টা তো দূরের কথা, সন্ধ্যা মাগরিব আর আজানের পরই মূলত কি তারা বাইরে চলাফেরা করতে পারে না। এই যে বৈষম্যগুলো পড়াচ্ছি, এই বৈষম্যগুলো তুমি তোমার নিজের অবস্থান থেকে চিন্তা করো যে তুমি একজন মেয়ে হিসেবে, আমার ছেলে শিক্ষার্থী এবং মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে আজকে যে জেন্ডার বৈষম্যটা আমরা পড়লাম, এই জেন্ডার বৈষম্য বা জেন্ডারের ফলে যে সৃষ্ট সামাজিক সমস্যা সেটি তুমি তোমার পরিবারের অবস্থান করে তুমি তোমার নিজের জায়গা থেকে কল্পনা করো। যদি ছেলে শিক্ষার্থী হও তাহলে তুমি কল্পনা করো যে ছেলে হওয়ার কারণে জেন্ডার যে সামাজিক বৈষম্য আছে সেগুলোর কোন সুযোগ সুবিধা তুমি ভোগ করছো। আর যদি মেয়ে সন্তান হও, যদি মেয়ে শিক্ষার্থী হও, তাহলে তুমিও কল্পনা করো জেন্ডারের ফলে তুমি কোন ধরনের অসুবিধাগুলো ফেস করছো। তাহলে তোমার কিন্তু পড়াটা অত্যন্ত কি সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ জেন্ডার সম্পর্কে দেখলাম। আমি আরেকটু যদি রিভিশন করি, জেন্ডার কি বা জেন্ডারের শব্দটি কোন শব্দ থেকে এসেছে। জেন্ডার শব্দটি ল্যাটিন শব্দ জেনাস থেকে এসেছে, এর অর্থ ধরন বা প্রকরণ। তবে জেন্ডার কি? জেন্ডার হলো সমাজ কর্তৃক বিনির্মিত নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক তাকে মূলত বলা হয় কি জেন্ডার। জেন্ডার সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি মতবাদ এখানে আলোচনা করেছি, যেমন পরিবেশ নারীবাদ, তার
তারপরে হচ্ছে চরমপন্থী নারীবাদ, উদার নৈতিক নারীবাদ, কৃষ্ণাঙ্গ নারীবাদ, নৈরাজ্যমূলক নারীবাদ, এই ধরনের আরও আছে। এছাড়াও WID আছে, ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওমেন ইন ডেভেলপমেন্ট, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু সবই জেন্ডার সম্পর্কিত আলাপ আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আমি যদি এক্ষেত্রে একটি উদ্দীপক বলি যে শ্রমক্ষেত্রেও কিন্তু বৈষম্য আছে, তারপরে আমি একটি উদ্দীপক বলি যে রহিমা এবং রহিম দুজনই গার্মেন্টস কর্মী, কিন্তু রহিম যে ধরনের আর্থিক সুযোগ সুবিধা গার্মেন্টস কোম্পানি থেকে পায়, রহিমা তার তুলনায় অনেক বেশি কম পায়। তাহলে এই ক্ষেত্রে যে বৈষম্যটা লক্ষ্য করছো তুমি, এটি কোন ধরনের বৈষম্য? তাহলে এখানে মজুরির একটা কথা বলা হচ্ছে যে রহিমা মজুরি কম পাচ্ছে, রহিম মজুরি কি বেশি পাচ্ছে। এর অর্থ হচ্ছে এখানে শ্রম মূল্যের বা শ্রমের যে বৈষম্য এই জেন্ডারের কারণে, রহিমা নারী হওয়ার কারণে তার মজুরি কম এবং রহিম পুরুষ হওয়ার কারণে তার মজুরিটা কি বেশি। এই যে পার্থক্য, এটিই হচ্ছে মূলত কি জেন্ডার বৈষম্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি বাড়ির কাজ দিয়ে দিই, তোমরা বাড়ির কাজ করে অবশ্যই মেসেঞ্জারে জমা দিবে। আমি তোমাদের সেই বাড়ির কাজটি যথাযথ সময়ে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাড়ির কাজ হচ্ছে যে জেন্ডারের ফলে সৃষ্ট সামাজিক বৈষম্যের তালিকা তৈরি করো। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সেই পর্যন্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি। আগামী ক্লাস দেখার জন্য এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।